অনেক পেশেন্টই আপনার কাছে আসে যে হেয়ার ফল বেড়ে গেছে। এই হেয়ার ফল বেড়ে যাওয়ার কারণটা কি এবং এর ট্রিটমেন্ট কি? সামটাইম হেয়ার ফল ইজ এ গুড নিউজ। পুরোনো হেয়ারটাকে পুশ করে ফেলে দিচ্ছে, নতুন হেয়ার গ্রো করছে। সো এভরি টাইম হোয়াট ইউ সি ইন ইউর হ্যান্ড যে হেয়ার ফলিং, দ্যাট ইজ নর্মাল হেয়ার ফল। ফুড থেকে অ্যালার্জি হয়? অনেক সময় হয় না যে তা না, বাট মোস্ট অফ দ্য টাইম ইটস নট রিলেটেড উইথ ফুড। ভিটামিন ডির জন্য তো ওয়ার্ল্ড পাগল হয়ে গেছে, তাহলে সানস্ক্রিন লাগালে ভিটামিন ডি কিভাবে পাবো? দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং কোশ্চেন অ্যাকচুয়ালি। আমাদের এথনিক লেভেলে আমরা বলি উই আর এভরিবডি ডেফিশিয়েন্ট অফ ভিটামিন ডি, একদম অলমোস্ট জিরোর কাছে থাকি। ইউ হ্যাভ টু টেক ইট। একটা প্রোডাক্ট সব ঘরে ঘরে ফেমাস, সেটা হচ্ছে ভ্যাসলিন। সো এই প্রোডাক্টটা নিয়ে আপনি কিছু বলবেন? থিং ইজ দ্যাট ভ্যাসলিন হচ্ছে পেট্রোলিয়াম জেলি, পিওর পেট্রোলিয়াম জেলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট থিং ফর দ্য স্কিন। ম্যাম, তাহলে কি পিসিওএস এর ট্রিটমেন্ট ডার্মাটোলজিস্ট করে? এটা না গাইনোকোলজিস্টের কাজ? PCOS এর পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ডার্মাটোলজিস্ট, সি ডার্মাটোলজিস্ট। আজকের এপিসোডে আমরা কথা বলবো অ্যাকনি, ড্যান্ড্রাফ, হেয়ার ফল, অ্যালার্জি এবং কমন স্কিন প্রবলেম নিয়ে উইথ ফেমাস ডার্মাটোলজিস্ট ডক্টর জেসমিন মনজুর। আজকে আমার সামনে বসে আছেন বাংলাদেশের বেস্ট ডার্মাটোলজিস্ট, আমার ডক্টর জেসমিন মনজুর। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আছি ভালো সিমরা, সো নাইস টু হ্যাভ মি হিয়ার। ইয়েস ম্যাম, আই এম মোর দেন গ্ল্যাড আপনি এসেছেন। এবং আমার যা যা স্কিন সমস্যা সব কিছুর জন্য আমি ফার্স্ট আপনার কাছে দৌড়াই, এবং আপনি আমার স্কিন সমস্যা বুঝেন এবং কিওর করতে পারেন। সো নাইস টু নো দ্যাট। ম্যাম, আপনি সবসময় পেশেন্টদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে বলেন যে স্কিন ডিজিজ বলতে আমরা সবাই জানি কিন্তু অ্যাওয়্যার না। এটার মেন কারণটা কি? অ্যাওয়ারনেস ইজ সো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল আমি বলি, আমার কাছে ধরো যে একটা এক্সিমার পেশেন্ট আসলো, তো তাকে আমি জানি দুটো ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে এবং কতদিন ইউজ করবে, ইয়ে করবে। কিন্তু মানে এটার মানে পজিটিভ ফ্যাক্টরটা আমাকে দেখতে হবে যে এক্সিমাটা কেন হয়। এটার মেইন পজিটিভ ফ্যাক্টর ইজ ড্রাইনেস। হুম, সো আমি যদি ড্রাইনেস সম্বন্ধে কিভাবে ড্রাই মানে হবে না স্কিন, কিভাবে ড্রাই স্কিনে টেক কেয়ার করতে হবে, এটা যদি না বলি, তাহলে পেশেন্ট কী হবে, ওষুধে ভালো হয়ে যাবে, হুম, বাট দে উইল কাম ব্যাক এগেইন যে আমার তো ওষুধ ভালো হলো না। হুম। কারণ আমি তাকে ড্রাই স্কিনের যে টেক কেয়ারটা, ওটা আমি তাকে দেই নাই। কেমন? আচ্ছা, সো আমার কাছে যেটা মনে হয় যে ট্রিটমেন্টের সাথে সাথে এই যে ড্রাই স্কিনটাকে অ্যাড্রেস করা ইটস সো ইম্পর্টেন্ট। ওকে। নট অনলি সারতে হেল্প করে, অলসো এটা না অসুখটা না হতে হেল্প করে। সো আচ্ছা, আমার ট্রিটমেন্টের মধ্যে শুধু ওষুধ থাকবে না, তার মধ্যে থাকবে যে তার স্কিনকে কিভাবে ময়েস্ট করে রাখবে, কি আচ্ছা, করলে তার স্কিন ড্রাই হবে না, এই টিপসগুলো দেয়া, এই জিনিসগুলো দেয়া। ওকে। তো যার জন্য অনেক সময় আমি বলি যে আমার প্রেসক্রিপশন অনেক বড় হয়ে যায় এবং হুম, পেশেন্ট বলে এতগুলো জিনিস কেন। আচ্ছা, আচ্ছা। আমাকে একটা যেমন নন সোপ দিতেই হয় যাতে তাদের স্কিন হুম, ড্রাই না হয়, আমাকে জি, তাদের একটা লোশন দিতেই হয়, অথবা লোশন যদি নাও দিই পেট্রোলিয়াম জেলি ইউজ করবে, ইয়ে করবে, এগুলো হুম, বলে দিতে হয়। হুম, এবং বলাটার মধ্যেও যে তারা ইউজ করবে কিভাবে, এটা তাদের কাছে এক্সপ্লেইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি। মানে দ্যাট ইজ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। তো সবকিছু নিয়ে অ্যাওয়ারনেস থাকা সব দরকার। কিছু নিয়ে মানে ড্রাইটাকে আমি জানি যে ড্রাইটাকে তারা যদি অ্যাড্রেস করতে না পারে, দে উইল কাম ব্যাক উইথ দ্য সেম প্রবলেম এগেইন। ওকে। সো দ্যাট ইজ প্রিভেনশন অলসো। সো আমার প্রেসক্রিপশন একটু বড় হয়ে যায়, হুম। বাট দ্যাট ইজ ভেরি না, ইম্পর্টেন্ট দরকারি, ফর দ্য পেশেন্ট। অবশ্যই দরকারি। আচ্ছা, অনেক সময় আমরা ম্যাম এই যে ড্রাই স্কিন, এটা ছোট বড় সবারই থাকে। এখন ছোটদের যদি এই সমস্যাগুলো হয়, তখন কি আমরা তাদেরকে পিডিয়াট্রিশিয়ানের কাছে নিব না ডার্মাটোলজিস্টের দ্যাট কাছে? ইজ এ ভেরি গুড কোশ্চেন। আচ্ছা। থিং ইজ দ্যাট অনেক সময় বাচ্চাদের মা বাবা তো যখন বাচ্চাদের কিছু হয় তখন প্রথমেই বাচ্চাদেরকে ভাবে যে পেডিয়াট্রিশিয়ান ইজ দ্য হুম, পার্সন টু হুম। অ্যাড্রেস দিস। বাট স্কিনে যদি কোনো প্রবলেম হয়, পেডিয়াট্রিশিয়ান না, ডার্মাটোলজিস্ট ইজ দ্য আনসার। আচ্ছা, কেমন? সো এরকম অনেক দেখা যায় যে যখন বাচ্চাদের এরকম হয়, বাচ্চাদেরকে স্কিনের প্রবলেম নিয়ে পেডিয়াট্রিশিয়ানকে কাছে যায় এবং পেডিয়াট্রিশিয়ান চেষ্টা করে তাদেরকে হেল্প করতে, বাট তখন দেখা যায় যে প্রবলেমটা সলভ হয় না বা আরও কমপ্লিকেটেড হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো ওই জন্য এনিথিং ওভার দ্য স্কিন, সো বাচ্চাদের হোক, অ্যাডাল্টদের হোক, বড়দের ওল্ড এজে হোক, ডার্মাটোলজিস্ট ইজ দ্য অ্যান্সার। এখন তো ডার্মাটোলজিস্ট ইজ দ্য অ্যান্সার আপনি বলছেন, কিন্তু আমরা নরমালি যারা বাঙালি আছি, স্কিনের একটা কিছু হলে ফার্স্টে ফার্মেসির কাছে দৌড়াই, মানে দ্যাট ইজ ফার্মাসিস্ট। সো ট্রু সেমরা, জি, জি। দ্যাট ইজ সো ট্রু। এই কিছু স্কিনে হলে এক নম্বর ফার্স্টে বাসার মধ্যে যে ক্রিমগুলো আছে, হয়তো কোনো সময় ডাক্তারের কাছে হুম, গেছে, ওষুধগুলো ছিল, ওটা দিয়ে ফার্স্টে ট্রাই করে।
হুম, সেটা যদি না হয়, সেটা না থাকে তখন ফার্মাসিতে যায়। ফার্মাসিতে যেয়ে ওদের কাছে বলে আমার এটা হয়েছে, আমাকে যেটা মনে করেন দেন, এবং ওটা ইউজ করে। আর আশপাশে যারা থাকে তারা আবার কিছু অ্যাডভাইস করে যে এই জিনিসগুলো ইউজ করো, হয়তো তোমার ভালো হবে। তো পুরো জিনিসটা কমপ্লিকেটেড হয়ে তারপরে আমাদের কাছে আসে। পেশেন্ট সাফার করে অনেক, তারপরে এটা ভালো হয় এবং ভালো হতে সময়ও লাগে অনেক। ওকে। আচ্ছা, আমরা যেই সোপ, শ্যাম্পু বা কন্ডিশনার, লোশন এগুলো ডেইলি ইউজ করি, এইসব কারণে কি অ্যালার্জির সমস্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা? অনেক সময় হতে পারে, কারণ হুম, এগুলোর মধ্যে তো অনেক প্রিজারভেটিভ থাকে, অ্যাডিটিভস থাকে, হুম, অনেকেই আছে। এগুলো সাধারণত দেয়া হয় টলারেবল লেভেলেই দেয়া হয়। বাট অনেক সময় আছে কেউ, কেউ আবার ওগুলোতে অ্যালার্জিক হয়। আচ্ছা, সো এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। জি, বলা হয় যে এইগুলো স্কিন প্রোডাক্টগুলো সাধারণত ডার্মাটোলজিস্টের অ্যাডভাইসে যদি ইউজ করে তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না, অথবা কোনো প্রবলেম হলে ডার্মাটোলজিস্ট ওটা সলভ করতে পারবে। সো আমি সবসময় সবাইকে এনকারেজ করি যে শুধু যে স্কিনের প্রবলেম নিয়ে ডক্টরের কাছে যাবেন, ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, তা না। আপনার স্কিনের টেক কেয়ারটা কীরকম হওয়া উচিত, কী হলে আপনি স্কিনে কোনো প্রবলেম হবে না, কী হলে আপনার এজিং প্রসেসটা প্রিভেন্টেড হবে, হুম, কী হলে আপনার মুখে কালো দাগগুলো প্রিভেন্টেড হবে, কোন প্রোডাক্টগুলো আপনার ইউজ করা উচিত। গো টু ডার্মাটোলজিস্ট, বছরে একবার অ্যাটলিস্ট ডার্মাটোলজিস্টের কাছে যে একটা হোল স্কিন চেক আপ, এবং কী, কী আমি ইউজ করব, কোনো মেডিসিন না, জাস্ট কী, কী আমি ইউজ করলে আমার স্কিন ভালো থাকবে ওটা শোনার জন্য ডার্মাটোলজিস্টের ডার্মাটোলজিস্টের কাছে কাছে যাওয়া যাওয়া উচিত। উচিত। সো ইম্পর্টেন্ট। জি, আচ্ছা, আমরা তো সাবান, শ্যাম্পু এগুলা চুজ করার সময় ইনগ্রিডিয়েন্ট দেখি না। না। আমরা স্মেল, যেটা গন্ধ সবচেয়ে সুন্দর হুম, সেটাই আমরা কিনে এবং ফেলি। ওগুলোই সবচেয়ে ওয়ার্স্ট প্রোডাক্ট। ওইগুলাই সবচেয়ে ওয়ার্স্ট প্রোডাক্ট। তো সেন্টেড এক্স্যাক্টলি। প্রোডাক্টস এর ক্ষেত্রে কি আপনি কি বলবেন? আমরা সবসময় মানে আনসেন্টেড গুলো ইউজ করতে বলি, কারণ সেন্ট আচ্ছা, হলো যে একটা অ্যাডেড জিনিস হুম, যেটা তার স্কিনের জন্য দরকার নাই। জাস্ট আচ্ছা, ওটা ভালো লাগে, স্মেলটা ভালো লাগে বলে দেয়া। আচ্ছা, আচ্ছা। তাহলে আজকাল আরেকটা জিনিস আমি যেটা দেখছি যে ঘরে, ঘরে এখন অ্যালার্জির সমস্যা অনেক বেশি। এটার রুট কারণটা কি হতে পারে? বাংলাদেশের ওয়েদার বা অ্যালার্জি ইজ এ ভেগ টার্ম। হুম, অ্যালার্জি এখন কি ধরনের অ্যালার্জি বুঝতে হবে, কেমন? অ্যালার্জি ইজ আ ভেগ টার্ম। ইটস এ টোটালি ভেগ টার্ম। যখন ওয়াও! অ্যালার্জি বলে পেশেন্ট বলে, কিন্তু পেশেন্ট আমাকে আর এক্সপ্লেইন করতে পারে না যে অ্যালার্জিটা কিভাবে হচ্ছে। আমি বলছি কিভাবে হচ্ছে, আপনি কি কি ফেস করছেন? হুম, তো ওইটা আর বলতে পারে না। মানে ওরা ইভেন একনিকেও অ্যালার্জি মনে করে সবাই। ও! তো অ্যালার্জি ইজ এ ফার্স্ট টার্ম। হুম, অ্যালার্জি এখন কোনো প্রোডাক্টে হতে পারে, অ্যালার্জি ভিতর থেকে হতে পারে। আর্টিকেরিয়া যেমন একটা জিনিস, এক ধরনের অ্যালার্জি। তারপরে এই যে স্কিনে এক্সিমা হচ্ছে, এটাও এক ধরনের অ্যালার্জি স্কিনের উপরে। সো এগুলো জানতে গেলে অ্যালার্জিটা ইটস মানে ভেরি ইন্টারেস্টিং। প্রত্যেকটা পেশেন্ট এসে কিন্তু জি, বলে আমার অ্যালার্জি আছে অ্যালার্জি আছে। ওইটাতে, এইটাতে। জি, আর ফুড অ্যালার্জি তো সব পেশেন্ট প্রতিটা জিনিসকে ফুডের সাথে লিঙ্ক কানেক্ট করে। করে। জি। সো দিস ইজ আওয়ার এথনিক ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি। সো ও! উই ওয়ান্ট টু রিলেট এভরি আসলে কি তাহলে ফুড ডিজিজ। ফুড থেকে অ্যালার্জি হয়? ফুড থেকে অনেক সময় হয় না যে তা তা না, না, হ্যাঁ। বাট মোস্ট অফ দ্য টাইম ইটস নট রিলেটেড উইথ ফুড। ওকে। মানে এনিথিং এভরিথিং, আজকে আমার যা হলো স্কিনের হ্যাঁ, উপরে, আমি ওই দিন কি কি খেয়েছি, হ্যাঁ। অ্যান্ড রাইট অ্যাওয়ে আই কানেক্ট দ্যাট উইথ ও! দ্যাট ফুড। অ্যান্ড বেগুন ম্যাক্সিমাম খেয়েছি, অ্যালার্জি। বেগুন, ইলিশ মাছ, হ্যাঁ। গরুর গোশ, ইট ইস লাইন ধরে এভরিবডি আমাদের ব্রেনের মধ্যে কোডেড এটা, এবং ও! এভরিবডি রিলেটস। অনেক কিছু ভুলে যায় পেশেন্ট জিজ্ঞেস করতে, হুম। কিন্তু পেশেন্ট কখনো বলে না যে আমি কি খাবো আর কি খাবো না জিজ্ঞেস করতে। ওকে। দ্যাটস সো আচ্ছা, আচ্ছা। ইন্টারেস্টিং। মানে এমন কি খাবার আছে যে আচ্ছা সেগুলাই খাই, আমার ধরেন অ্যালার্জি সমস্যা আছে। সো আমি কি বেছে খাবো কিনা? এই প্রশ্নটাও তো করে। বেছে খাবো কিনা, হুম, মোস্ট অফ দ্য টাইম আমাদের বেছে খাওয়ার কোনো ইয়ে থাকে না। অ্যান্ড হুম, অবভিয়াসলি কোনো জিনিস যদি যখনই খেয়েছে হুম, তখনই প্রবলেম হয়েছে, হুম। দেন দে উইল অ্যাভয়েড দিস। ওকে। কখনো যখন বলে যে আমার গরু মাংসে ইয়ে, তাই আমি বলছি যতবার আপনি গরু মাংস খেয়েছেন ততবার আপনার এটা হয়েছে? আমি বলি কি না, আমি কখনো খেয়েছি কিছুই হয়নি। সো দ্যাট মিনস ইউ আর নট অ্যালার্জিক টু ইট। সো এই অ্যালার্জি মানে টেস্ট ইফ ইউ আর অ্যালার্জিক টু হুম। ইট, মানে এভরি টাইম ইফ ইউ টেক ইট অ্যান্ড ইউ উইল হ্যাভ ও অ্যালার্জিক আচ্ছা। রিঅ্যাকশন। সো দ্যাট ইজ দ্য বেস্ট লাইন। সো অ্যালার্জি টেস্ট, প্যানেল টেস্টও তো একটা দিয়ে থাকেন। আছে। সো আমি খুব কম দিই ওটা, কারণ আচ্ছা। এটা আমার কাছে মনে হয় যে অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে সমুদ্রের মধ্যে যদি আমরা একটা মুক্তা খুঁজতে যাই, ওটা ওইরকম একটা জিনিস। উই আর এক্সপোজড টু সো মেনি থিংস। সো কোনটাতে আমাদের যে প্যানেল আছে, ইটস নট
don't cover whole thing. আচ্ছা So তখন আমি প্যানেল টেস্ট করেছিলাম, আমার অ্যালার্জি এসেছে তেলাপোকায়। তেলাপোকা তেলাপোকা অ্যালার্জি অনেকেরই তো আছে, অনেকেরই, কারণ অনেকেরই বাংলাদেশে আছে। এমন কোনো বাসা নেই যেখানে হ্যাঁ, তেলাপোকা নেই। সেটাই। সো আমার মেয়ের ডাস্ট মাইট ডাস্ট এটা মাইট, ওইটা কিছু কিছু জিনিস আছে আমার খুব আমার ইম্পর্টেন্ট। মেয়ের অ্যালার্জি টেস্ট করেছিলাম, ওর অ্যালার্জি এসেছে ভাত থেকে। ওই সি সো ভাত কি আমি অ্যাভয়েড করতে অ্যাভয়েড পারবো? করতে পারবো না। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা ম্যাম, তো প্রোডাক্টের গায়ে ডার্মাটোলজি টেস্টেড থাকলে কি আমরা ব্লাইন্ড ট্রাস্ট করে কিনে ফেলবো? নট রিয়েলি। আমি আবারও বলছি যে এনিথিং এভরিথিং ইউজ করার আগে একটু ডার্মাটোলজিস্টের পরামর্শ নিলে খুব ভালো হয়। ওকে। ইম্পোর্টেড ডার্মা প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, মানে ডার্মাটোলজিস্টের কাছে গেলেই এর মানে হচ্ছে আমাকে অনেক টাকা খরচ করতে হবে, দ্যাট ইজ ট্রু। রাইট? বাংলাদেশে কি এর সেফ অল্টারনেটিভ আছে? সেফ অল্টারনেটিভ আছে, এখন কিছু কিছু কোম্পানি তৈরি করছে, বাংলাদেশেই তৈরি করছে, বাট ওটার স্ট্যান্ডার্ড এখনো অত হাই হয়নি যে ওকে আমরা সবাইকে দিতে পারি। ওকে বাট ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আশা করি যে বাংলাদেশও এরকম প্রোডাক্ট নিয়ে আসবে। অলরেডি কিছু কিছু কোম্পানি আনছে এবং আমরা দেওয়াও শুরু করেছি। ওগুলো একটু কম প্রাইসে পাওয়া যায়। ওগুলো কি লোশন, শ্যাম্পু, সাবান লোশন এরকম? সব আছে, সব আচ্ছা। আছে, কিছু কিছু কোম্পানি নিয়ে এসছে। কারণ আমি ইভেন কয়েকদিন আগে আমি একটা So লোশন, I'm very excited about that that actually. is very বাংলাদেশ good. যদি আনে তাহলে ওগুলোর প্রাইস অনেক কম রাখতে পারবে আর Okay. আমাদের রিচের মধ্যে আসবে। Okay. কারণ আমাদের তো সব ধরনের পেশেন্টই আসে, সবাই অবশ্যই, সব কিছু এফোর্ড করতে পারে না, রাইট। তখন উই নিড সাম মানে এফোর্ডেবল থিংস। ম্যাম, একটা প্রোডাক্ট সব ঘরে ঘরে ফেমাস, সেটা হচ্ছে ভ্যাসলিন। সো এই প্রোডাক্টটা নিয়ে আপনি কিছু বলবেন? আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস কোয়েশ্চেন। থিং ইজ দ্যাট ভ্যাসলিন হচ্ছে পেট্রোলিয়াম জেলি, পিওর পেট্রোলিয়াম জেলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট থিং ফর দ্য স্কিন, ইনএক্সপেন্সিভ অ্যান্ড বেস্ট থিং। ওকে, দেন লটস অফ লোশন। আচ্ছা। So if you don't have anything, just use Vaseline. ভ্যাসলিন আমরা কই কই ইউজ করবো? হাত, পায়ে, হাতে মুখে? পায়ে বডিতে, বাট দিস ইজ নট গুড ফর ফেস। আচ্ছা। লিপসের জন্য ঠিক আছে, লিপস তো খুব হ্যাঁ। ক্র্যাক হয় অনেকে, বাট ফেসের জন্য ইটস কমেটোজেনিক। যদি ফেসে ইউজ করা হয় তখন দেখা যাবে অনেক ব্রণ ট্রন হবে, বাট বডির জন্য দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ওকে, অ্যান্ড ইনএক্সপেন্সিভ। অ্যান্ড ভেরি ইনএক্সপেন্সিভ, রাইট। আচ্ছা ম্যাম, এরকম একটা কথা এসেছে যে কোভিড-19-এর ভ্যাকসিন দেওয়ার কারণে এই অ্যালার্জি সমস্যা বডিতে বেড়ে গেছে, এটা কি আপনি একমত? একমত হব না এই জন্যে যে এখনো ওরকম স্টাডি আসেনি যে রিয়েলি কোভিড ভ্যাকসিন ইজ ডুইং হোয়াট। ওকে, সো এখন সবাই এসে প্রতিটা জিনিসকে, এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখন হয়েছে, এনি ডিজিজ তার সাথে কোভিড ভ্যাকসিনের রিলেট করে। সো উই ডোন্ট হ্যাভ এ স্টাডি ইয়েট। রাইট রাইট। ম্যাম, সানস্ক্রিন ইউজ করাটা কি আসলেই মাস্ট, নাকি এটা মার্কেটিং গিমিক? নট অ্যাট অল। নট এট অল। মানে সান প্রোটেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্কিন কেয়ার। So that is the most important thing. মানে if you have a cleanser, a moisturizer, sun protection, এই তিনটা জিনিস নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3. আচ্ছা So you have আচ্ছা, তাহলে এই রেজিমটা একটু বলে দেন আমাদেরকে, যে সানস্ক্রিন কিভাবে ইউজ করব, কয়বার? সানস্ক্রিনের ইউজটা আমাদের জানা উচিত, কারণ আমরা অনেকেই জিজ্ঞেস করলে বলে আমি সানস্ক্রিন ইউজ করি, আসলে দেখা যায় যে দে ডোন্ট নো হাউ টু ইউজ ইট। যেমন সানস্ক্রিন সবাই বলে যে যখন রোদে যায় তখন ইউজ করে, বাট সানস্ক্রিন কিন্তু শুধু রোদে গেলে না, দিনের বেলা ইভেন ইউ আর ইনসাইড দ্য হাউস, ইনসাইড দ্য বিল্ডিং, ইউ হ্যাভ টু ইউজ সান প্রোটেকশন। আচ্ছা, কেমন, কারণ শুধু সান প্রোটেকশন না, সান প্রোটেকশন তো ইউভিএ, ইউভিবি, ইউভিসি আছে, তা বাদেও কিছু ইনফ্রারেড আছে যেগুলো টেলিফোন থেকে আসছে, যেগুলো টিভির স্ক্রিন থেকে আসছে, তারপরে কম্পিউটারের স্ক্রিন থেকে আসছে। এখন সান প্রোটেকশনগুলো এত মডার্নাইজ করেছে, এগুলোর মধ্যে এগুলোর স্ক্রিনও থাকে। ওয়াও, তো দিস ইজ সো ইম্পর্টেন্ট, দিস পার্ট অফ ইউর স্কিন কেয়ার অ্যাকচুয়ালি। ওকে, মানে একদম ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে থেকে শুরু করতে হয় শেখানো যে হাউ টু ইউজ সান প্রোটেকশন। এবং সান প্রোটেকশন শুধু ফেসে না, গলাতে ইউজ করতে হবে, কানে ইউজ করতে হবে, হাতে যে জায়গাগুলো খোলা থাকে সেই জায়গাগুলোতে ইউজ করতে হবে। এবং ইন্টারেস্টিং থিং যে সকালে একবার লাগালাম, দ্যাট উইল নট কভার ইউর হোল ডে, সো ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই ইট। সো এভরি 3 hours ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই ইট। ইভেন বলে যে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ বা স্নো পড়ছে, তাদেরকেও ইউজ করতে হয় সান প্রোটেকশন। তো সান প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এজিং প্রসেস বলো, হেলদি স্কিনের জন্য বলো, পিগমেন্টেশনের জন্য বলো, যেগুলো সময়ের সাথে সাথে হয়। তো এগুলো প্রিভেন্ট করতে গেলে ইউ হ্যাভ টু ইউজ সান প্রোটেকশন।
It's ওকে। anti-aging, it's anti-wrinkle, আচ্ছা, anti-pigmentary. So এটা আচ্ছা, সানস্ক্রিন ইজ আ মাস্ট। ভেরি ইম্পর্টেন্ট এবং সানস্ক্রিনের এভরি 3 আওয়ার লাগানো, রোদে গেলে এভরি 2 আওয়ার লাগানো, যখন ইয়ে করে সুইমিং করে খোলা আকাশের নিচে তখন ডাবল সান এক্সপোজার হয়, তাহলে একটা ডিরেক্টলি সান এক্সপোজার হয়, একটা ওয়াটার থেকে রিফ্লেক্ট করে। ও যখন ইউ আর ইন দ্য সি বিচ ইউ আর ট্রিপল সান এক্সপোজার হচ্ছে, ফ্রম সান ডিরেক্টলি, ফ্রম ফ্রম ওয়াটার। স্যান্ড থেকে রিফ্লেকশন অ্যান্ড আচ্ছা। ফ্রম ওয়াটার থেকে রিফ্লেকশন। সো এই সমস্ত জায়গাগুলোতে সান প্রোটেকশন আরও একদম 1 ঘন্টা 2 ঘন্টা পর পর লাগাতে হয়। তো একটা ট্রিকি কোয়েশ্চেন করি, ভিটামিন ডির জন্য তো ওয়ার্ল্ড পাগল হয়ে গেছে, একদম। তাহলে সানস্ক্রিন লাগালে ভিটামিন ডি কিভাবে পাবো? দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং কোশ্চেন অ্যাকচুয়ালি, সবাই এটা নিয়ে খুব মানে এটা ইস এ ডায়লামা অ্যাকচুয়ালি। তো আমরা সান থেকে যে ইয়েটা পাই, মানে একদম যদি মানে একদম কাভার্ড পারসন যদি না হয়, আমরা যে ডে টু ডে বার হচ্ছি, গাড়িতে বসছি, যাচ্ছি, এবং আমাদের হাতটুকু যদি খোলা থাকে, ফেসটা খোলা থাকে, ইটস এনাফ টু জেনারেট ভিটামিন ডি। ও আর আমাদের এথনিক লেভেলে আমরা বলি আমরা উই আর এভরিবডি ডেফিসিয়েন্ট অফ ভিটামিন ডি, একদম অলমোস্ট জিরোর কাছে থাকি। সো সেইটা ওই সানে যে চামড়া ফ্রাই করে, স্কিন ফ্রাই করে কোনোভাবে ইউ ক্যানট ইউ হ্যাভ টু টেক ইট ইয়ে। সো আমি অলওয়েজ সাজেস্ট করি এটার জন্যে রোদে যে বসার দরকার নাই, জাস্ট ওই ভিটামিন ডি খেতে হবে অনেক আমাদেরকে, আচ্ছা, আমাদের আচ্ছা। বিকজ আমাদের এমনি আমাদের সাউথ ভিটামিন এশিয়ানদের ডি হ্যাঁ কম। ভিটামিন ডি আর কম। আমরা নর্মালি যে বার হচ্ছি ইয়ে করছি, আমাদের যদি বডি কাভার্ড না থাকে ফুললি, ইটস ফাইন। ওকে। আচ্ছা ম্যাম, ঘাড় গলায় ইউজুয়ালি বেশি পিগমেন্টেশন হয়ে থাকে, তো ওগুলো জায়গা তো মোস্টলি কাভার্ডই থাকে, তো ওইটা পিগমেন্টেশনটা সরাবো বা কিভাবে? পিগমেন্টেশন ইজ নট রিলেটেড উইথ ইয়ে সান এক্সপোজার। সানের সাথে না। এটা মেটাবলিক প্রবলেম বলে, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হয়, পিসিওস হলে হয়, কেমন, দিস ইজ এ ভেরি কমন প্রবলেম। এখন তো তোমার কি বলে এই যে ওয়েট গেইনটা তো সো মাচ, একদম হুম বাচ্চাদের প্রচণ্ড ওয়েট গেইন হয়, তারা ফাস্ট ফুড খায়, হুম। এক্সারসাইজ নাই, তাদের রুটিন একদম ইয়ে ডিরেঞ্জ রুটিন, তো তাদের জন্য ওই ওয়েট গেইন হয়, এবং ওয়েট গেইন হলে তখন এই বডির ফোল্ডগুলো দেখা যায় যে অনেক কালো হয়ে যায়, বা মামা চলে আসে, এটাকে একান্থোসিস নাইগ্রিকান্স বলে। সো Okay. দ্যাট ইজ ইন্ডিকেটর অফ দ্যাট দে হ্যাভ মেটাবলিক প্রবলেম লাইক আচ্ছা। ইনসুলিন রেজিস্ট্যান্স, হুম। ডায়াবেটিস, প্রি ডায়াবেটিক। ওকে। আচ্ছা ম্যাম, তাহলে যে স্কিন লাইটনিং তো ক্রিম এগুলোর জন্য সবচেয়ে বেশি ইউজ করে মানুষ, আমি যদি অ্যাডাল্টদের কথাই বলি, সো স্কিন লাইটনিং ক্রিমে দীর্ঘদিন যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে? খুবই খারাপ যদি খারাপ প্রোডাক্ট ইউজ করা হয়। আচ্ছা, স্কিন লাইটনিং এর সবচেয়ে বেস্ট ইয়ে সবচেয়ে এখন খারাপ প্রোডাক্ট কি স্কিন লাইটনিং এর? খারাপ প্রোডাক্ট তো বাজার থেকে যেগুলো অনলাইন থেকে নেওয়া হয় সেগুলো, কারণ ওগুলো সবগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, অ্যান্ড প্রত্যেকে এরকম ওগুলো লাগায়, যখন লাগায় স্কিন একদম পরিষ্কার, আর যেই বন্ধ করে রিবাউন্ড হয়, তার মানে মানে স্টেরয়েড উইথড্রয়াল সিমটম হয়, তখন দেখা যায় যে সারা মুখে লাল হয়ে গেছে, দানা দানা উঠেছে, চুলকাচ্ছে, তারপরে আবার তারা ওই প্রোডাক্টটাতেই আবার ফেরত যায়, এবং এই করে দেখা যায় যে ওরা হুকড হয়ে যায় ওই প্রোডাক্টে, স্টেরয়েড কন্টেনিং প্রোডাক্টে, এবং বছরের পর বছর ইউজ করতে। এমনও পেশেন্ট দেখেছি যে 10 বছর ধরে ইউজ করছে, কারণ যখনই ছাড়তে গেছে তখনই তাদের প্রবলেম শুরু হয়ে যায়। স্টেরয়েড সো উইথড্রল। স্টেরয়েড অ্যাবিউজ অ্যান্ড স্টেরয়েড ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। সো দিস ইজ বাংলাদেশে কিন্তু এপিডেমিক, আমি বলি। জি জি এত অবশ্যই। পেশেন্ট আসে এই অ্যাবিউজ করে, স্টেরয়েড অ্যাবিউজ করে, যে বলার মতো না। সো এগুলো প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওই জন্যই বলি যে ডক্টরের ইয়ে ছাড়া প্রোডাক্ট ইউজ করা। আর ওই রাইট অ্যান্ড লেফট অনলাইন থেকে নেয়া, আমার কোনো ফ্রেন্ড বললো আমি ইউজ করা শুরু করে দিলাম, একদম উচিত না। তো আপনার কাছে কি মনে হয় যে এই স্টেরয়েডই তাহলে সবচেয়ে বেশি প্রোডাক্ট মিস ইউজ করে? অনেক অনেক, মানে আমাদের দেশে দিস ইজ এপিডেমিক অলমোস্ট। ম্যাম, টিনেজ এই যে পিম্পল হওয়াটা মানায়, ঠিক আছে, টিনেজারদের পিম্পল হয়, বড় হয়েও অনেকের পিম্পল হয়, এটার মেইন কারণটা কি? সো ওই মানায় কথাটা ঠিক না, 1 নাম্বার। আচ্ছা। কারণ পিম্পলস হওয়া মানে একনি, যেটাকে আমরা ডার্মাটোলজিক্যাল টার্মে বলি, ইটস নট নর্মাল, ইটস এ স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ। আর এর সামথিং অনেকে আছে যেটা কোশ্চেন করছে, খুব ইম্পর্টেন্ট, টিনেজে কখনো একনি হয়নি, হঠাৎ করে দেখা যায় যে অ্যাডাল্ট এইজে এসে হয়, ওটারও কারণ আছে। কারণ ওই যে স্ট্রোজেন ড্রপ করতে থাকে, টেস্টোস্টেরনের পরিমাণ বাড়তে থাকে বডিতে, তাতে করে মুখে দেখা যায় যে কখনো একনি হয়নি, অ্যাডাল্ট এজে এসে একনি হয়। ও ডার্মাটোলজিস্টের কাছে গেলে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে, দেয়া যাবে। বাট এটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ইয়ে, প্যারেন্টসদের জানা উচিত যে বাচ্চাদের যখন একনি হয় তখন অনেকে মনে করে আচ্ছা এই বয়সে তো হয়ই এরকম, আচ্ছা ওয়েট করি ইয়ে করি,
দেখা যাবে পরে নিজে নিজে হয়তো সেরে যাবে। এই করতে করতে বাচ্চাটার যে ক্ষতি হয় স্কিনের, হুম। ইটস মানে ইররিপারেবল, আচ্ছা, আচ্ছা। ইররিপারেবল ক্ষতি হয়। তো সো মুখে গর্ত হয়ে যায়, এই সময়টা পার করে সে খুবই লো স্টিম থাকে, কারণ দিস ইজ দ্য বেস্ট টাইম টু শো দেম যে দে আর বিউটিফুল। ওই সময় তারা মুখের মধ্যে একগাদা ব্রণ নিয়ে ঘোরে, এবং সেই ব্রণ তো কারো কারো ব্রণ হয় কোনো স্কার হয় না, কারো একটা ব্রণ হয় একটা গর্ত করে রেখে চলে যায়। ওকে, সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট যে ওরা সাফার করছে, কন্টিনিউয়াস গর্ত হচ্ছে, মুখটা ভরে যাচ্ছে গর্তে। ওকে। এবং একসময় এত গর্ত হয় তখন মনে হয় যে সে প্রথম শুরুতে যদি নিয়ে আসতো ভালো হয়ে যেত, তাহলে তাকে এগুলো আর হতো না, এই গর্তগুলো, আচ্ছা। স্কারগুলো। আমি মা হিসেবে আমারও টিনেজ বাচ্চা আছে। তো আমি এই প্রশ্নটার মধ্যে এটাই বলতে চাই যে অনেক মা-বাবারা হয়তো নেয় না, চিন্তা করে যে ডাক্তার কেমিক্যাল দিবে, মেডিসিন দিবে। এটা দরকার কি? পিম্পল তো ন্যাচারাল চলে যাবে। এক্স্যাক্টলি যেটা বললাম তোমাকে আমি। জি, রাইট। আচ্ছা ম্যাম, আচ্ছা কয়েকটা রিল দেখি আমি যে আচ্ছা, ফেইসের এখানে পিম্পল হওয়া মানে হচ্ছে কিডনি সমস্যা, এখানে হওয়া মানে হচ্ছে লিভারের সমস্যা। ওকে। এইটাতে কি আপনি বিলিভ করেন? অ্যান্ড নট এট অল, এরকম আচ্ছা, কোনো ব্যাপারই নাই আসলে। এগুলো যে এক্সিস্টই কপালে করে না। একটা, মুখে এখানে একটা, নিচে একটা। বাট অনেক সময় দেখা যায় যে লোয়ার ফেসে যাদের একনি হয়, আমরা ওটাকে হরমোনাল একনি বেশি বলি। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, যে একনি কিন্তু শুধু ফেসে হয় না, চেস্টে হয়, ব্যাকে হয়, হুম, কেমন? জি, তো আমরা যখন পেশেন্ট এক্সামিন করি তখন হুম, শুধু ফেস দেখি না, তাদের চেস্টে আছে কিনা দেখি, হুম, ব্যাকে আছে কিনা দেখি। জি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাদের বেশ কিছু কোশ্চেন আছে রিলেটেড, যাদের পিরিয়ড ঠিক মতো হচ্ছে কিনা, পিরিয়ডে প্রবলেম আছে কিনা। এবং যখনই একনি থাকে ওদের মাথার চুল কীরকম আমরা দেখি, মাথার চুল পাতলা হয়ে গেছে কিনা, কারণ পিসিওস বলে একটা জিনিস আছে যেখানে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। পিরিয়ড ইরেগুলার থাকে, মুখে ব্রণ উঠতে থাকে, চুলগুলো পাতলা হতে থাকে, এবং অনেক পরে যখন অনেক ড্যামেজ হয়ে যায় তারপরে রিয়ালাইজ করতে পারে যে দেয়ার ইজ সাম প্রবলেম, যেটা আমাদের ট্রিটমেন্ট করা উচিত ছিল। ম্যাম পিসিওএস এর ট্রিটমেন্ট কি আপনারা করেন? জাস্ট পিসিওসের ট্রিটমেন্ট আমরা করি। ম্যাম, তাহলে কি পিসিওএস এর ট্রিটমেন্ট ডার্মাটোলজিস্ট করে? এটা না গাইনোকোলজিস্টদের এটা খুবই ইন্টারেস্টিং কাজ? একটা কোশ্চেন। একবার এক পিসিওসের একটা সেমিনারে এই গাইনোকোলজিস্টরাই অ্যারেঞ্জ করেছিল। তো ওখানে আমারও কিছু স্পিচ ছিল আর কি। তো ওখানে আমি বললাম যে পিসিওসের পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট। মানে ওয়াও! ডার্মাটোলজিস্টরাই সবচেয়ে প্রথমে পিসিওসের পেশেন্ট দেখে। আচ্ছা, কারণ যখন কোনো প্রবলেম, পিসিওসের গাইনোকোলজিস্টরা কখন দেখে? যেতে পারে যে পিরিয়ডে প্রবলেম হচ্ছে সেই জন্যে। আর যখন তারা স্টেরিলিটি ডেভেলপ করে, যখন বাচ্চা নিতে পারে না, যখন বাচ্চা কনসিভ করতে পারে না, তখন গাইনোকোলজিস্টরা। হুম, বাট পিসিওসের জন্য যে মুখে ব্রণ হয়, চুল হুম, পাতলা হয়ে যায়, তারপরে ঘাড় কালো হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ফার্স্ট থিং ডার্মাটোলজিস্ট সি পিসিওস পেশেন্ট। এবং ওই ডার্মাটোলজিস্ট যদি ঠিকমতো অ্যাড্রেস করতে না পারে, এই মেয়েটা আলটিমেটলি পরে যে অনেক প্রবলেম, যেমন স্টেরিলিটি ডেভেলপ করা, কনসিভ না করতে পারা, এগুলো অনেক জিনিস হয়। ইয়েস, সো কারণ ডার্মাটোলজিস্টের এই কনসেপ্টটা আমি কয়দিন আগে জেনেছি। ডার্মাটোলজিস্টরা কিন্তু আমরা মনে করি যে স্কিনের ডাক্তার, এটা হয়তো আলাদা একটা পড়াশোনা। এই জিনিসটা একটু ক্লিয়ার করেন ম্যাম, যে ডার্মাটোলজিস্টদের যে সবচেয়ে হাইয়েস্ট পড়াশোনাটাই করতে হয় ডক্টর হওয়ার জন্য। হ্যাঁ, অনেক, মানে এটা আমেরিকাতে তো অনেকেই একজন জানে না। ডার্মাটোলজিস্ট হওয়া সবচেয়ে টাফ, মানে নাম্বার ওয়ান টাফেস্ট স্পেশালিটি হচ্ছে ডার্মাটোলজি। ওকে, সো ডার্মাটোলজি ইজ রিলেটেড উইথ সো মেনি থিংস। এই যে পিসিওস এর কথা আমরা বলছিলাম, দিস ইজ এ লাইফস্টাইল প্রবলেম। এখন পিসিওস এর পেশেন্টকে আমরা যদি শুধু ব্রণের ট্রিটমেন্ট করি, শুধু চুলের ট্রিটমেন্ট করি, কিন্তু তার যে কারণে তার এই যে মুখে ব্রণ হচ্ছে পিসিওস এর কারণে, ওইটাকে যদি আমরা ট্রিট না করি, তাহলে ওই পেশেন্টকে আমরা তো ভালো করতে পারবো না। না, রাইট, সো দ্যাট ইজ আওয়ার মানে ডিউটি টু গিভ দেম ট্রিটমেন্ট, ইউ নো। রাইট। তাহলে এই যে মিথ যেগুলো শুনি আমরা, যে পানি বেশি খাও, ঝাল কম খাও, তাহলে তোমার ব্রণ হবে না। এটা কি সত্যি? নট রিয়েলি। আচ্ছা, ঝাল তো এমনি কম খাওয়া উচিত, আর হেলদি ফুড তো খাওয়াই উচিত, আর পানিও তো এনাফ খাওয়া উচিত, বাট পানি ইটস বেশি নট ডিরেক্টলি রিলেটেড উইথ একনি। তাহলে ডিরেক্টলি রিলেটেড কি গাট হেলথ? Gut health, তো ডেফিনেটলি gut health is related with everything, everything. So that is actually every doctor should see. ওকে, সো ওই জন্য ইলাবোরেট হিস্ট্রি নেওয়া, তার পিরিয়ডের হিস্ট্রি নেওয়া মেয়েদের বেলায়, তারপরে তার লাইফস্টাইল সম্বন্ধে জানা। এখন তো এত সেডেন্টারি লাইফস্টাইল, কোনো এক্সারসাইজ নাই রুটিনের মধ্যে, রাতে ঘুমের কোনো, বাচ্চারা এখন পড়াশোনাই করে রাতের বেলায়, জি, 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 এক্সারসাইজ নাই, বসে থাকে অনেকক্ষণ, স্ক্রিনের উপর থাকে,
সমানে অর্ডার করে খাবার সব ফুড পান্ডা অর্ডার করে খায়, খেয়ে খেয়ে এই পিসিওসগুলো হয়। ইটস এ টোটালি লাইফস্টাইল প্রবলেম। ওকে। তাহলে ম্যাম গাট হেলথকে বেটার করার জন্য কি করা যেতে পারে? আপনি কি বলতে পারবেন কয়েকটা? কিছুর মধ্যে যেটা বলতে পারি যে খাওয়া দাওয়া ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন হেলদি ফুড খাওয়া, খাওয়ার মধ্যে হেলদি ফুডের ইয়েটা থাকা খুব দরকার। প্রোবায়োটিক, প্রোবায়োটিক, প্রিবায়োটিক ওগুলোর থেকেও মানে হেলদি ফুডে মানে হেলদি ফুডে বেশি। হেলদি ফুডে ইয়ে করা উচিত। আচ্ছা, তারপরে খাওয়ার পরিমাণটা কমানো উচিত। ওকে। বেছে খাওয়া, জাস্ট মানে চিন্তা করে খাওয়া উচিত যে এটা খাওয়া উচিত। মানে বাচ্চা মানুষ বলে আমি যে সব খেতে থাকবো তা না। আচ্ছা, 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 আচ্ছা। So, একনি হয়ে চলে গেছে। এখন আর একনি হয় না। কিন্তু যে দাগগুলা রয়ে যায় ওইটার জন্য আপনারা কি ট্রিটমেন্ট দেন? দ্যাট ইজ আমরা অনেক সময় বলি যে দিস ইজ এ লাইফ লং রিমাইন্ডার অফ একনি। হুম, তো ওটা পর্যন্ত যেন যেতে না হয়, এই জন্যে আগে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে হুম, এই ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। এটা এত ভালো ট্রিটমেন্ট আছে, জাস্ট ট্রিটমেন্ট করলে একদম ফ্ললেস স্কিন নিয়ে ঘুরবে তারা। তো ওকে। যখনই প্যারেন্টসটা আসে ওই একদম ইনিশিয়াল অবস্থায়, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি জি, যে খুব ভালো করেছেন যে এত মানে ইনিশিয়াল অবস্থায় চলে এসেছেন, যাতে করে এই এক্সেলেন্ট। বাচ্চাটা সাফার করতে না হয়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি যাবো স্কার আপনার না কাছে। হয়, গর্ত না হয়। আমি সুন যেতে হবে আমার বাচ্চাদেরকে নিয়ে। কারণ প্লিজ আমার আসো। মেয়ে এবং হ্যাঁ। টিনেজ এইজে এখন ওদের অনেকগুলো জিনিসই আমি দেখছি। স্কিন ইস্যুস প্লাস হরমোনাল কিছু ইস্যুস। And which is related with lifestyle. অফ লাইফস্টাইলের থেকে ওরা তো ছোট, লাইফস্টাইলের থেকেও হতে পারে কারণ ওরা স্কুলে থাকে অনেক সময়, ধুলাবালি বা সব দিক থেকে হাইজিন লেভেলও হয়তো ঠিক মতন করতে পারে না কারণ বাচ্চা মানুষ। একদম। জি ম্যাম, ফাঙ্গাস স্কিনে হয় কিন্তু ফাঙ্গাস আর অ্যালার্জিকে অনেক সময় মিলিয়ে ফেলে মানুষ। এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? অ্যালার্জি তো তখনই বলেছি যে অ্যালার্জি ইজ এ ভেগ টার্ম অ্যাকচুয়ালি। আর পেশেন্টরা অনেক সময় চুলকালেই অ্যালার্জি বলে, বাট ওটা তো চুলকাচ্ছে ফাঙ্গাসের জন্য। এখন তো ফাঙ্গাস জানো যে ফাঙ্গাস বাংলাদেশে একদম ইপিডেমিক হয়ে গেছে। আচ্ছা, এত ছোঁয়াচে একটা রোগ, এবং যখন একটা বাসায় ফাঙ্গাস হচ্ছে তখন একদম সবার হয়ে যাচ্ছে। এবং তোমার কাছে তো একজন পেশেন্ট এসছে, আর বাসার সবাইকে তো তুমি ট্রিট করতে পারবে না। তো যখন এই পেশেন্টকে তুমি ট্রিট করছো তখন জানো যে এই ট্রিটমেন্টে এই পেশেন্ট ভালো হয়ে গেলেও বাসার ওদের সাথে হবে। ওই জন্য হাইজিনটা খুব হাই লেভেল অফ হাইজিন মেনটেন করতে হয়, আচ্ছা, যেটা যার জন্য আমাদের ট্রিটমেন্ট ফেইলিওর হয় অনেক। স্ক্যাবিজও এক্স্যাক্টলি তাই, মানে কোনো বাসায় যদি স্ক্যাবিজ হয় ধরে নিতে হবে বাসার সবার হচ্ছে স্ক্যাবিসটা হয়েছে। কিরকম টাইপ? স্ক্যাবিস হচ্ছে এক ধরনের পোকা, ওটা মাইট, ওটা শরীরে ঢুকে যায়, ঢুকে তো যায় একটা জায়গায়, বাট ওটার এগেইনস্টে বডিতে, হোল বডিতে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, প্রচণ্ড চুলকাতে থাকে, মানে এমন চুলকানি যে রাতে ঘুমাতে পারবে না। সো ওই মাইটের এগেইনস্টে বডিতে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, তখন কিভাবে প্রচণ্ড বুঝবো? চুলকায়। এবং স্ক্যাবিসের পেশেন্টরা মোটামুটি ডক্টরদের কাছে চলে আসে, কারণ আচ্ছা, চুলকানি এমন এক লেভেলের হয় যে ওরা ঘুমাতে পারে না। সো মোটামুটি চলে আসে, এবং সবাই মিলে ভালো না হতে পারলে, ফাঙ্গাসের বেলাও তাই, স্ক্যাবিসের বেলাও তাই, বাসা শুদ্ধ সবাই ভালো না হলে কখনো ভালো হবে না। তারপরে বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওখান থেকে হচ্ছে, তারপরে এক সেম কমোড ইউজ করছে। সো পার্সোনাল হাইজিন যে কোন লেভেলে তুলতে হবে, না তুললে এইগুলো ভালো হওয়া খুবই অসম্ভব। তাহলে মানে এভরি ডে উই আর ফাইটিং উইথ দিস। ও আমি তো মানে লিখিত দিয়ে দিই যে কি কি করতে হবে, কাপড় কিভাবে ধুতে হবে, হুম কীরকম পরিষ্কার থাকতে হবে। কাপড় একবার পরলে ওটাকে ধুয়ে পরিষ্কার করে, দরকার হলে আয়রন করে তারপরে পরতে হবে, রিপিট করা যাবে না, কেউ কারো কাপড় ইউজ করবে না। ইভেন আজকে যে টাওয়েল আমি ইউজ করছি ওই টাওয়েলও ধুয়ে শুকায় দেন আই হ্যাভ টু ইউজ নেক্সট ডে। আচ্ছা, সো আচ্ছা। এই লেভেল অফ ক্লিননেস মেনটেন করতে হবে। সো যার ফাঙ্গাস So, আছে তার তো অন্যদেরকে ছোঁয়াচে দিতে পারে। একটা বাসার মধ্যে সবাই দিচ্ছে সবকিছু দিচ্ছে শেয়ারও করে। শেয়ারও করে, সো এবং এক কমোড ইউজ করছে, এক বাথরুম ইউজ, অনেকে এক টাওয়েল ইউজ করছে, করে বাসা সবার হয়ে যাচ্ছে। স্ক্যাবিসও তাই, ইয়েও তাই, একই বডিতে স্ক্যাবিসও আছে, ফাঙ্গাস ইনফেকশনও আছে। সো আমাদেরকে যে কি মানে প্রবলেম ফেস করতে হয় এই ধরনের পেশেন্ট নিয়ে যে বলার মতো না। তো আচ্ছা। তখন আমাদের ওই যে অ্যাওয়ারনেসগুলো খুব হুম, ইম্পর্টেন্ট। হুম, হুম। মানে পেশেন্টকে শুধু ওষুধ দিয়ে ছেড়ে দেয়া না, পেশেন্ট কীভাবে সারাবে, এই যে এনভায়রনমেন্টকে কীভাবে ওখান থেকে কাট করবে, যে ও, যেখান থেকে ইনফেকশনগুলো হচ্ছে, এগুলো বসে বসে শেখাতে হয়। এটা তো লং টার্ম প্রসেস। লং টার্ম এটা প্রসেস, এবং তো এই জন্য ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে না। ফেইলিওর আচ্ছা। ইন কেস অফ ফাঙ্গাস, ইন কেস অফ স্ক্যাবিস ইজ ভেরি হাই। স্ক্যাবিসটা কোথা থেকে হয়? স্ক্যাবিস ওই একজনের থেকে একজনের হয়, যেটা বললাম যে ছোট আচ্ছা, একটা ছোঁয়াচে। মাইট শরীরে ঢুকে যায়, ওকে। এবং হাত পা ধরলে, কাপড় চোপড় শেয়ার করলে,
ফ্রেন্ডরা হয়তো হাত ধরছে, ধরছে, ওখান থেকে হচ্ছে, এক বিছানা ইউজ করছে, ওখান থেকে হচ্ছে। So ওকে। these are all contagious problem. Oh It my was God. flooded with this type of patient. ওকে, বাংলাদেশ ইজ ফ্লাডেড নাও। একদম ওকে। every day we fight with this. তো এরকমও তো দেখেছি যে ড্যান্ড্রাফ আমার আছে, আমার বাসার সবারই ড্যান্ড্রাফ আছে, তো ড্যান্ড্রাফও কিছু আছে? Dandruff is not মানে contagious. তারপরে এটা যে contagious না, কিন্তু ড্যান্ড্রাফ হয় যে আমার আছে, তো হতে আমার পারে, বাসার সবারই ড্যান্ড্রাফ হতে আছে। পারে, হ্যাঁ। এই Dandruff is the common problem. যার ড্যান্ড্রাফ জন্য তোমার শুধু না, বাসার অন্যদেরও থাকা খুব থাকা স্বাভাবিক, স্বাভাবিক। because this is a very common problem. সো ড্যান্ড্রাফ এত আকারে বেড়ে যাওয়ার কারণ কি? ওটা যে খুব এখন বেড়েছে তা না। ড্যান্ড্রাফ জিনিসটা সবচেয়ে পেশেন্টদের মধ্যে যদি বলো যে সবচেয়ে কোন প্রবলেমটা খুব কমন ইজ ড্যান্ড্রাফ। এভরি পেশেন্ট হোয়াট এভার দে হ্যাভ মানে এন্ড অফ কমপ্লেন বলে যে আমার মাথায় ড্যান্ড্রাফ আছে। সেটা এক ধরনের ওখানে ফাঙ্গাসের মতো ইয়ে হয়, তৈরি হয়। ড্যান্ড্রাফের ফার্স্ট যে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এভরিডে হেয়ার ক্লিন করা, এভরিডে করা। তারপরে স্পেশাল শ্যাম্পু আছে, যেমন কিটোকোনাজল সিম্পল শ্যাম্পু, ওটা ইউজ করা, ওটা একদম কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 দিন ইউজ করা। আর ফ্রিকোয়েন্ট শ্যাম্পু করা। আমরা অনেক সময় অ্যান্টি ফাঙ্গালও দিয়ে দিই, ট্রাকোনাজল আছে যেটা খুব ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ হিসেবে, ওটা দিয়ে থাকি। এগুলো করলেই ভালো থাকে। তাহলে ড্যান্ড্রাফ থাকলে যদি আমি চুলকাই বা খোঁচাই, তাহলে কি ড্যান্ড্রাফ আরো বেড়ে যায়? এটা বেড়ে যেতে পারে, সাধারণত স্ক্র্যাচিংয়ে বলা হয় বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে ড্যান্ড্রাফ আর স্কাল্প সোরিয়াসিস কিন্তু অলমোস্ট সেম। জি, এটা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতাম যে সোরাইসিস আর ড্যান্ড্রাফ, নর্মাল মানুষ এটার মধ্যে ডিফারেন্স কিভাবে পাবে? এটা হয়তো নর্মালরা পারবে না ইয়ে করতে, বাট সোরাইসিসের যে স্কেলটা হয় এটা একদম হোয়াইট স্কেল হয় এবং খুব মোটা মোটা স্কেল হয়, একদম থিক স্কেল হয়, এবং পেশেন্ট বলবে যে যখনই আমি ওগুলো তুলি ওখান থেকে ব্লিড করে। সো দ্যাট ইজ স্কাল্প সোরাইসিস। রাইট। আর ড্যান্ড্রাফে কিন্তু অত সাদা হবে না, স্কেলই হবে, বাট অত সাদা হবে না। আচ্ছা আচ্ছা। আর স্কাল্প সোরাইসিসে যেটা হয়, যত ফ্রিকশন হয় তত বেশি বাড়তে থাকে। যেমন যার ওরকম থাকে সে চিরুনি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওটাকে ক্লিন করার চেষ্টা করে, 1 নাম্বার। 2 নাম্বার অয়েল দিয়ে ম্যাসাজ করতে থাকে, সেটা একটা। ওটাতে মানে যত রকম ফ্রিকশন আছে, তারপর শ্যাম্পু করার সময় নখ দিয়ে স্ক্র্যাচ করছে, এগুলো সব কিছুতে স্কাল্প সোরাইসিস বেড়ে যায়, আরও বেশি ইনফ্লামেশন হয়, বেশি বেড়ে যায়। সো আমরা সবসময় বলি যে চিরুনি ব্রাশ এগুলো খুব, ইউ হ্যাভ টু বি ভেরি জেন্টল উইথ ইউর স্কাল্প। জোরে জোরে স্ক্র্যাচ করা যাবে না, ম্যাসাজ করা যাবে না, এই জিনিসগুলো অ্যাভয়েড করলে ভালো হয়। ডেইলি শ্যাম্পু ইজ ভেরি গুড। আর কিটোকোনাজল শ্যাম্পু সপ্তাহে 2 দিন। একটা ছোট রিকোয়েস্ট, এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো লেটস গেট ব্যাক টু দ্য শো। আচ্ছা ম্যাম, অনেকেই মনে করে যে ড্যান্ড্রাফ টেক কেয়ার করি নাই দেখে সোরাইসিস হয়ে গেল। না, that's not correct. That's not correct. ড্যান্ড্রাফ হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস, দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট এন্টিটি। আর স্কাল্প সোরাইসিস ইজ টোটালি ডিফারেন্ট এন্টিটি। বাট সোরাইসিস, ওই স্কাল্প সোরাইসিসটাকে সবাই ভাবে যে ড্যান্ড্রাফ Dandruff. বুঝি, আসলে তা না। সোরাইসিস কি ছোঁয়াচে? ইট ইজ নট কন্টাজিয়াস। না, এটা কখনোই ছোঁয়াচে না। Okay. স্কিন টু স্কিন টাচে কখনো কারো হবে না। মাথার সোরাইসিস কি বডিতে চলে আসতে পারে? মানে অবশ্যই আসতে পারে, কারণ সোরাইসিস তো শুধু মাথাতে হয় না, ইট ইজ ওয়ান এক্সপ্রেশন অফ মানে সোরাইসিস সারা বডিতে হতে পারে, সোরাইসিস নেইলে হতে পারে, সোরাইসিস বডির ফোল্ডগুলোতে হতে পারে, সোরাইসিস জয়েন্টে হতে পারে। সো সোরাইসিস কারো যদি থাকে, সোরাইসিস সাধারণত হয় যেগুলো জায়গায় ঘষা খায়, ফ্রিকশন হয় যেগুলো জায়গায়, ওগুলোতে হয়। জি জি জি। তো এরকম কিছু হলে ডক্টরের কাছে তাড়াতাড়ি, ডার্মাটোলজিস্টের কাছে, যে সোরাইসিস হয়েছে না এক্সিমা হয়েছে না আর কিছু হয়েছে না ফাঙ্গাস হয়েছে। অনেক সময় তো একই বডিতে সোরিয়াসিসও থাকে, ফাঙ্গাসও থাকে, ওরা কিছুই বুঝতে পারবে না। এবং সোরিয়াসিসের যে ট্রিটমেন্ট আর তার সাথে যদি ফাঙ্গাস থাকে, তো ডার্মাটোলজিস্টের খুব খারাপ অবস্থা, যে ট্রিটমেন্ট করবে কিভাবে। কারণ সোরিয়াসিসের যে ট্রিটমেন্ট, এটা স্টেরয়েড বেসড ট্রিটমেন্ট, ওটা যদি ফাঙ্গাসে পড়ে তখন ফাঙ্গাস যাবে বেড়ে। সো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় এই ধরনের পেশেন্টগুলোকে ট্রিট করতে। আমরা সবকিছুকে অ্যালার্জি টার্ম দিয়ে শেষ শেষ ফেলি। করে দেই। আচ্ছা ম্যাম, হিজাব অনেকেই পরে, সো হিজাব পরলে কি ড্যান্ড্রাফ বেড়ে যায় কিনা? দিস ইজ এ গুড কোশ্চেন। হিজাবে তো সারাদিন যারা পরে থাকে তাদের তো বাতাস ঢোকে না, এয়ার হয় না, ঘামে, অনেক ঘামে, সেটার জন্য হ্যাঁ বেড়ে যায়।
আচ্ছা, তাহলে হিজাব যারা হিজাব পরবে তারা কিভাবে পরবে? তাদেরকে একটা টিপস দিতে পারেন যাতে এটা ড্যান্ড্রাফও খুব না বাড়ে। ইম্পর্টেন্ট জিনিস। জি। মানে হিজাব এমন পরবে যে সুতি কটন কাপড়ের পাতলা কাপড়ের পরবে এবং লুজলি পরবে। হুম। জাস্ট মাথার উপরে দিয়ে হয়তো একটা সেফটি পিন দিবে আর এখানে অত টাইট করে বাঁধবে না, জাস্ট লুজলি এদিকে ফেলে রাখবে। ওকে। ওই ধরনের হিসাবগুলো পরলে বাতাস ঢুকবে, বাতাস ঢুকলে তখন আর প্রবলেম হবে না। আর ভেজা চুল বেঁধে রাখা দ্যাট ইজ এ ওইটা তো বিগ প্রবলেম। করতেই হয় হিজাব যারা সকালবেলা পরে। হিজাব পরে বের হবে তখন গোসলও করেছে, হুম। মাথা চুল ভেজা এবং ওই অবস্থায় সারা দিন হিজাব পরে থাকে। খুবই আনহেলদি একটা প্র্যাকটিস, অসম্ভব আনহেলদি। তাহলে কি করা উচিত? চুল শুকায় দিতে হবে, চুল শুকায়ে হিজাব পরবে অথবা গোসলের টাইম চেঞ্জ করে ফেলবে, বাট ভেজা চুলে কখনো হিজাব পরবে না। দ্যাট ইজ এ বিগ নো। ম্যাম, সোরাইসিস এই নামটা অনেক এখন শোনা যায়, সো সোরাইসিস জিনিসটা আসলে কি? Psoriasis এটা একটা স্কিন ডিজিজ which is a very common problem in our country. শুধু তা না, ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ ভেরি কমন প্রবলেম। তো সোরাইসিস যেটা হয়, আমাদের দেশে প্রচুর পেশেন্ট আসে, প্রচুর আমাদের কাছে আসে। সোরাইসিস যেটা হয়, আমি পেশেন্টদের এক্সপ্লেইন করি যে সোরাইসিস হয়টা কি। এখানে স্কিন সেলগুলো খুব দ্রুত তৈরি হতে থাকে, মানে একটা লেয়ার পড়তে না পড়তেই দেখা যায় ওর উপর 100টা লেয়ার হয়ে যায়, যার জন্য থিক হয়ে যায় চামড়া এবং ওর উপরে হোয়াইট স্কেল, সিলভারি স্কেল জমা হয়। সো এই জন্যে এই সোরাইসিস পেশেন্টদের ময়শ্চারাইজ করা, স্কিন ময়শ্চারাইজ ইজ সো ইম্পর্ট্যান্ট। মানে আমি অনেকক্ষণ ধরে পেশেন্টদের এটাই বুঝাই যে আপনি ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট দিস প্রবলেম দেন ইউ হ্যাভ টু ময়শ্চারাইজ ইউর স্কিন এ লট, একদম এভরিডে। মানে ইভেন যখন ভালো হয়ে যাবে সোরাইসিস পেশেন্ট, তারা যেন স্কিনের ময়শ্চারাইজেশনটা মেনটেন করতে থাকে, তাহলে যেটা হয় স্কিনটা ডেভেলপ করে না। কারণ এখানে প্রবলেমটাই হচ্ছে খুব দ্রুত স্কিন তৈরি হচ্ছে। যখন অনেক ইমোলিয়েন্ট ইউজ করবে, ময়শ্চারাইজার ইউজ করবে, তখন এই জিনিসটা আর হতে পারে না। ইন দ্যাট ওয়ে দে ক্যান প্রিভেন্ট সোরাইসিস। সো সোরাইসিস ইজ স্কিন ডিজিজ যেখানে স্কিনটা খুব দ্রুত তৈরি হয়, দ্যাট ইজ দ্য। এবং সোরাইসিস শুধু চামড়াতে হয় না, স্কাল্পে হয়, সোরাইসিস নেইলে হতে পারে, সোরাইসিস শরীরের ভাঁজগুলোতে হতে পারে, এবং সোরাইসিসের সবচেয়ে বড় প্রবলেম যেটা জয়েন্টে হতে পারে। এবং সোরাইসিসের যে জয়েন্ট প্রবলেমটা হয় দ্যাট ইজ পার্মানেন্ট জয়েন্ট প্রবলেম হয়। সো অ্যাজ সুন অ্যাজ যখনই সোরাইসিস হবে, ডক্টরের কাছে যেয়ে মোটামুটি একটু ফলো আপের মধ্যে থাকতে হবে। আর জয়েন্ট প্রবলেম হলে আমরা যদি আর্লি ইন্টারভেনশন করতে পারি, জয়েন্ট ভালো থাকে, নয়তো জয়েন্ট নষ্ট হয়ে যায়। সো জয়েন্টের ব্যথা থাকলে সোরাইসিস পেশেন্টরা তাড়াতাড়ি ডক্টরের কাছে আসবে। দের ইজ এ গুড মেডিসিন টু প্রিভেন্ট দ্যাট প্রবলেম অ্যান্ড কিওর দ্যাট প্রবলেম। সোরাইসিস কি কমপ্লিটলি ভালো হয়? কারো যদি ডায়াবেটিস হয়, সে এসে কখনো বলে না যে আমার কি এটা সম্পূর্ণ ভালো হবে। তো এটা যদি না জিজ্ঞেস করতে পারে ডায়াবেটিসের রোগী, সোরাইসিসের পেশেন্টেরও ডক্টরকে জিজ্ঞেস করা উচিত না এটা একদম ভালো হবে কিনা। আচ্ছা। বাট ইটস এ ভেরি ট্রিটেবল প্রবলেম। এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে, এটার প্রিভেনশন আছে। বাট মানে দ্যাট ডাজন্ট মিন যে এটা কখনো আর ফেরত আসবে না। আমরা যেমন পেশেন্টকে ট্রিট করি এবং সেই সাথে আবার কিভাবে হবে না ওটাও বলে দিই। সো ইন দ্যাট ওয়ে দে ক্যান কন্ট্রোল ইট ভেরি ওয়েল। ম্যাম, লাস্ট পোর্শনই চলে আসছি আমরা, যেটা আমাদের হেয়ার, যেটার জন্য আসলে আপনার কাছে অনেকেই যায়, অনেক পেশেন্টই আপনার কাছে আসে যে হেয়ার ফল বেড়ে গেছে। এই হেয়ার ফল বেড়ে যাওয়ার কারণটা কি এবং এর ট্রিটমেন্ট কি? হেয়ার ফল প্রবলেমটা, হেয়ারের প্রবলেম ইজ সাচ এ কমন প্রবলেম। মানে ইচ অ্যান্ড এভরি পেশেন্ট হোয়াট এভার দে হ্যাভ আলটিমেটলি এন্ড আপ হয় আমার চুল পড়ে এটাতে। এবং হেয়ার এমন একটা জিনিস, স্কাল্প এমন একটা জায়গা যেটা আমার মানে এনিথিং এভরিথিং ইন মাই লাইফ এফেক্ট করে আমার হেয়ারকে। এনিথিং এভরিথিং, মানে আমি স্ট্রেসে আছি, আমার নিউট্রিশন লেভেল ইজ নট গুড, আমার জ্বর হয়েছে, আমার একটা সার্জারি হয়েছে, আমার একটা এক্সাম গেছে, ফার্স্ট থিং ইউ উইল সি হেয়ার ইজ ফলিং। ওকে। সো হেয়ার, আমি বলি যে স্কাল্প হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ অর্গান আমাদের বডির। মানে এনিথিং এভরিথিং অফ আওয়ার লাইফ ইজ স্কাল্প ইজ এফেক্টেড। ওকে। সো এইসব কারণে হেয়ার ফল হয়। এখন হেয়ার ফল এই জন্যই কিভাবে কমাবো? আর একটা জিনিস ইম্পর্টেন্ট যে নর্মালি কিন্তু হেয়ার ফল হয়, নর্মাল হেয়ার ফল 10% অফ হেয়ার অলওয়েজ পড়ে। এবং তুমি যদি ওটাকে ইন্টারপ্রেট করো যে আমার হেয়ার ফল হচ্ছে, আসলে তা কিন্তু নর্মাল। বলি যে সামটাইম হেয়ার ফল ইজ এ গুড নিউজ। তার মানে নতুন হেয়ার করছে, গ্রো করছে, পুরোনো হেয়ারটাকে পুশ করে ফেলে দিচ্ছে। সো এভরি টাইম হোয়াট ইউ সি ইন ইউর হ্যান্ড যে হেয়ার ফলিং, দ্যাট ইজ নর্মাল হেয়ার ফল।
আচ্ছা, তো নরমাল হেয়ার তার ফল। মানে তোমার নতুন চুল গজিয়েছে, ওইটা পুশ করে তোমার পুরনো চুলকে ফেলে দিয়েছে। ওকে, সো 10% অফ হেয়ার ফল সবসময় তুমি দেখবে। ওকে, সো কতটুক হেয়ার ফল করলে বুঝবো এটা নর্মাল আর অ্যাবনর্মাল? আমরা বলি যে 100-এর নিচে যদি হয় দ্যাট ইজ টোটালি নর্মাল। গুনবো কি করে? না, জাস্ট একটু আচ্ছা, ধারণা আর কি। ধরেন এতটুক পোর্শন হ্যাঁ, হেয়ার এটা নর্মাল, রাইট। চুলে গোছা গোছা একদম চুল পড়ছে দ্যাট ইজ শ্যাম্পুর ডেফিনেটলি সময়। বেশি। যেমন এই যে বললাম জ্বর হলো, তোমার একটা স্ট্রেস গেল, তোমার একটা এক্সাম গেল, বা তুমি হয়তো খুব ক্রাশ ডায়েটিং করছো, ইয়ে করছো, তাতে দেখা যায় যে অনেক চুল পড়ে। ২-৩ মাস পরে, তারপরে তোমার ধরো যে প্রেগন্যান্সি গেছে, ডেলিভারি গেছে, তোমার ল্যাকটেটিং পিরিয়ড চলছে। তো তখন দেখা যায় ২-৩ মাস পরে অনেক চুল পড়ে। সো দ্যাট ইজ কল্ড টেলোজেন এফ্লুভিয়া। ওটারও ওই চুলগুলো ভয় পাওয়ার, আমি সবসময় খুব রিঅ্যাসিওর করি যে ভয় পাওয়ার কিছু নাই, চুলগুলো আবার গজাবে, নিজে নিজেই গজাবে। ইনশাল্লাহ, আশা করি। তো ম্যাম, ট্রিটমেন্ট কি দেন তখন? ট্রিটমেন্ট আমরা হিস্ট্রিটা নেই, তারপরে নিউট্রিশন, আয়রন লেভেলগুলো কেমন আছে ওগুলো দেখে নেই। হুম, আম, খুব নমিনাল, যেমন এই যে কিটোকোনাজল শ্যাম্পু আছে, এটার হেয়ার ফল কমানোর প্রপার্টি আছে, ওটা ইউজ করতে বলি। নিউট্রিশন যদি থাকে সেটাকে ঠিক করতে বলি। ক্রাশ ডায়েটিং করতে নিষেধ করি। তারপরে আম, ইয়েগুলো, ভিটামিনসগুলো, যেমন ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন সি অ্যান্ড জিঙ্ক, ফলিক, এগুলো আয়রন খুব, আয়রন লেভেলটা দেখে, মেয়েদের যারা মিনস্ট্রেটিং গার্ল তাদের আয়রন লেভেলটা দেখে নিই। ওকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এগুলো সাপ্লিমেন্ট দিয়ে, তারপরে অ্যাসুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন অ্যাসুরেন্স যে তোমার ভয় পাওয়ার কোনো কারণে এই হেয়ারগুলো আবার হবে। আবার হবে? হুম, কোন এজের পরে এই হেয়ারগুলো আবার হয় না? সবসময়ই হয়। তারপরেও তো ছেলেদের তো হুম, আছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা বডিতে ছেলেদের হরমোনের জন্য হয়। মেয়েদেরও একসময় যখন বয়স বাড়তে থাকে তখন এস্ট্রোজেন টেস্টোস্টেরনের রেশিওটা আপ হুম, অ্যান্ড ডাউন করে, ছেলেদের হরমোনটা বডিতে বেড়ে যায়। পিসিওএস হলে ছেলেদের হরমোন বেড়ে যায়, তখন হেয়ার ফল হয় অনেক ওকে, ধীরে ধীরে। ওটা হয় খুব স্লোলি, ওটা এমন ওকে, না যে হঠাৎ করে অনেকগুলো পড়ে গেল। ওকে, ওকে, ওকে। হুম, সো হেয়ার ফলের জন্য তো অনেকে অনেক কিছু ইউজ করে, অনিয়ন অয়েল, নিম হুম। অয়েল, এই হার্বাল অয়েল, ওই হার্বাল অয়েল। অয়েল কি আসলে কাজে দেয়? অয়েল বলে যে ইয়ে ব্লাড মেসাজে, হালকা মেসাজে হুম, ব্লাড সাপ্লাইটা ইয়ে করে ওটাতে। বাট এই যে অনিয়ন টনিয়ন, এগুলোর আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, মানে আমি আমার তরফ থেকে বলতে পারবো না। আচ্ছা। জানি না। রোজমেরি অয়েল এখন বাজারে অনেক নট ভরে গেছে, রিয়েলি, রোজমেরি অয়েল। নট রিয়েলি, এগুলোর সায়েন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে। সো আমি অ্যাডভাইস করবো নাই ইউজ করতে। কেমন আপনারা হুম, ডার্মাটোলজিস্টরা অয়েলকে খুব একটা পছন্দ করেন না, যাদের হুম, ড্যান্ড্রাফ আছে তাদেরকেও অয়েল ইউজ করতে মানা করেন। এটা কেন? হ্যাঁ, পছন্দ ঠিক করি না যে তা না। আচ্ছা, অয়েলটা আসলে খুব এসেনশিয়াল ব্যাপার না। অয়েল খুব এসেনশিয়াল জিনিস না, অয়েল যে দিতেই হবে এমন না। বাট দিতে যদি চায়, আমি সবসময় অ্যাডভাইস করি শ্যাম্পু করার আগে একটু অয়েল দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলতে। ম্যাম, হেয়ার ফল হুম, কমানোর জন্য সবাই আজকাল বায়োটিন খায়, যেটা হুম, সাপ্লিমেন্টটা, হুম। সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? ইটস সাচ এ গুড কোয়েশ্চেন। সো বায়োটিন তোমার ডাক্তার কাছেও আসে না। যখনই হেয়ার ফল শুরু হয়, ফার্মাসি থেকে বায়োটিন কিনে খাওয়া শুরু করে। আম বায়োটিন সম্বন্ধে আমার যেটা বলার, বায়োটিন আসলে খুব একটা দরকার নাই। বায়োটিন ডেফিসিয়েন্সি ইজ ভেরি রেয়ার। ইটস ওকে, ইম্পসিবল অলমোস্ট। হুম, যদি গাটে কোনো প্রবলেম থাকে, অ্যাবজর্পশন প্রবলেম থাকে, দেন মেবি দে ক্যান গেট বায়োটিন ইয়ে। আর বায়োটিনের প্রবলেম এখন এফডিএ এটাকে নিষেধ করে দিয়েছে বায়োটিন দেয়া। আমরা কিন্তু এখন নাওএডেজ বায়োটিন একদম দেই না, হুম, এবং সাজেস্টও করি পেশেন্টকে যে বায়োটিন না খেতে। বায়োটিন খেলে যেটা হয়, আমাদের অনেক ব্লাড টেস্ট আছে যেগুলো রং আসে। তার হুম, মধ্যে একটা আসে, যেমন হার্টের একটা ইয়ে আছে, ইন্ডিকেটর আছে হুম, ব্লাড টেস্টে। তো দেখা যায় যে যারা বায়োটিন খায় তাদের এই ইয়েটা, ব্লাড টেস্টটা রং আসে, তখন ডক্টররা ধরতে পারে না যে তার হার্ট অ্যাটাক হচ্ছে। ও কেমন? মাই গড। সো ইটস সো ইম্পর্টেন্ট। এবং দেখা গেছে যে হাই বায়োটিনে ছিল, ওই মার্কারটা ধরতে পারেনি বলে সে হার্ট অ্যাটাক করে মারাও গেছে। যার জন্য এখন ইউএসএ এফডিএ একদম ওটা নিষেধ করেছে যে বায়োটিন রাইট অ্যান্ড লেফট না খেতে। সো ও, এখন নাওএডেজ আমরা বায়োটিন দিই না, এবং আমি অ্যাডভাইসও করি সবাইকে, ডোন্ট টেক বায়োটিন। এক্সেলেন্ট। তাহলে ন্যাচারালি কোন খাবারগুলো খেলে হেয়ার ফল কমতে পারে? একদম ডিরেক্টলি বলতে পারছি না। আচ্ছা, সো নিউট্রিশন যদি মেনটেন করে, আমার মনে হয় আর কোনো অসুবিধা নাই। ওকে, ঠিক আছে। হেয়ার রিগ্রোথ করার জন্য তো আমরা, ধরেন এখন অনেক ট্রিটমেন্ট বের হয়েছে। এটার মধ্যে কি কি ট্রিটমেন্ট আছে হেয়ার রিগ্রোথ করার জন্য? রিগ্রোথ করার জন্য অনেকই আছে। রিগ্রোথ তো নিজেও হয় হেয়ার,
তারপরে রিগ্রোথের জন্য এখন আমাদের আছে মিনক্সিডিল আছে, যেমন যদি খুব ইন্টেন্স কেস হয় আমরা মিনক্সিডিল শুরু করি, মেয়ে হোক ছেলে হোক মিনক্সিডিল দেই। আর পিআরপি বলে ট্রিটমেন্ট আছে, এক্সোজোম আছে। সো উই হ্যাভ মাল্টিপল ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। Okay. আর সবচেয়ে বড় জিনিস হেয়ার গ্রোথের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ হেলদি স্কাল্প। হুম, তোমার যদি হেলদি স্কাল্প না থাকে, ওখানে আমরা ভালো হেয়ার তো গ্রো করার করি না। ইভেন যাদের বল্ডনেস থাকে, যে ছেলেদের অনেক বল্ডনেস হয়, হয়, আমি বলি যে হেয়ার স্কাল্প হ্যাজ টু বি হেলদি। এবং এটা হেলদি করতে গেলে মাথায় যেন কোনো ড্যান্ড্রাফ না থাকে, কোনো ডিজিজ না থাকে। তারপরে তোমার মিনক্সিডিল ইউজ করা। মিনক্সিডিল খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন আচ্ছা, ফর এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ফিমেল প্যাটার্ন, বর্নেস দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলে যে এটা কি লাইফ লং আমাকে ইউজ করতে হবে কিনা, বাট দিস ইজ এ লাইফ লং মেডিসিন। কারণ এই যে বডিতে যে ছেলেদের হরমোনটা যে কন্টিনিউয়াস হেয়ারকে আস্তে আস্তে থিন করে ফেলে, যারা মিনক্সিডিল ইউজ করবে ঠিক মতো তাদের ওই জিনিসটা হবে না। সো দে ক্যান প্রিভেন্ট হেয়ার ফল বাই ইউজিং মিনক্সিডিল। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডার্মাটোলজিস্টের আন্ডারে এগুলো করা উচিত। পিআরপি অনেক ভালো ট্রিটমেন্ট। পিআরপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট হেয়ার ফল বন্ধ করার জন্যে। এখন এক্সোজোমও এসছে, যেটা এক্সট্রা সেলুলার বলা হয়। ওগুলোও খুব ভালো ট্রিটমেন্ট। ওকে, সো উই হ্যাভ লটস অফ ট্রিটমেন্ট। মানে যেটাই করি আমরা ইন ফিউচার যদি ট্রান্সপ্লান্টেও যাই, বাট ইউ হ্যাভ টু হ্যাভ হেলদি স্কাল্প অ্যাকচুয়ালি। অনেকে তো পার্লারে গিয়ে পিআরপি করে, এটা নিয়ে কি বলবেন? দ্যাট ইজ এ মানে সাচ এ ডেঞ্জারাস, মানে আই গেট গুজবাম্প অন দ্যাট। আচ্ছা, সো এটা ব্লাড, মানে পেশেন্টের ব্লাড নেওয়া হয়, ওটাকে সেন্ট্রিফিউজ করা হয় মেশিনে। হুম, সেন্ট্রিফিউজ করে ওখান থেকে হোয়াইট পোর্শনটা বের করা হয়, যে হোয়াইট পোর্শনের মধ্যে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা আমরা চুলের মধ্যে ইনজেক্ট করি। দিস ইজ টোটালি মানে ডক্টরদের কাজ। ইটস নট বিউটি পার্লার ক্যান ডু ইট, মানে অ্যাবসলিউটলি না। এবং আচ্ছা, আমি জাস্ট আই ফিল সো ব্যাড যে হ্যাঁ। যারা চিন্তা করে যে এটা আমি বিউটি পার্লারে যেয়ে নিতে পারি। সো ইয়োর হেলথ ইজ ইন ইয়োর হ্যান্ড, অ্যান্ড হোয়াট ইউ আর চুজিং দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, ইউ নো। গ্লুটাথিয়ন নিয়ে কিছু বলবেন? গ্লুটাথিওনও ইটস এ গুড প্রোডাক্ট। কিন্তু পার্লারে গিয়ে করছে পার্লারে গ্লুটাথিয়ন। কখনোই না, দে আর নট দ্য পার্সন। মানে এনি আইভি থিং ইউ হ্যাভ টু টেক ইট ফ্রম এ ডক্টর, ফ্রম নার্স, ফ্রম হসপিটাল, ফ্রম দ্য ডক্টরস সেন্টারগুলোতে। নট ইন দ্য ডেঞ্জারাস একদম। নট অনলি দ্যাট, অনেক লেজার টেজার মেশিনও তো করছে, হুম, 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 হুম। হাইড্রাফেশিয়াল করছে। ও, এভরিবডি নোজ হাইড্রাফেশিয়াল। জি জি জি, হাইড্রাফেশিয়াল So this সব is not the পার্লারে machine. হচ্ছে। These are not the machine for the beauty parlor. হুম, Period. ওকে, নাইস। ম্যাম, একটা এমনি কমন কোয়েশ্চেন, যে বয়সের আগে চুল পেকে যাচ্ছে সবার বাংলাদেশে, আসলে এইটার কারণটা কি? ছোট ছোট বাচ্চারা চলে আসে যে আমার চুল পাচ্ছে। এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলে। হুম, নিউট্রিশন থেকেই সাধারণত হয়, বাট ওটা যে এমন হয় যে একদম সব পেকে যায় তা না। হুম, পরে রিভার্সও হয় এগুলো। ওকে, নট দ্যাট যে এটাই পার্মানেন্ট থাকে, বাট হচ্ছে, আচ্ছা, দ্যাট ইজ রিভার্স হয়, দ্যাট রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, নট দ্যাট যে পেকেছে মানে আচ্ছা। আর ওগুলো হবে না। আর তারপরে এই যে এক্সোজোম ট্রিটমেন্ট বললাম, ওটা তো আবার হেয়ারে যে সাদা হয় ওটাকেও অনেক সময় রিভার্স করে। এগুলো আসছে, অনেক ভালো ভালো রিভার্স করার জিনিস আসছে। ওকে, তাহলে ম্যাম, চুল বা স্ক্যাল্পকে ভালো রাখার জন্য কয়দিন পর পর শ্যাম্পু করা উচিত? আমি তো সাজেস্ট করি এভরিডে। আর যারা বাইরে যায় সব সময়, হুম, অনেক বাইরে থাকতে হয়, প্রতিদিন শ্যাম্পু করব? প্রতিদিন শ্যাম্পু, এভরিডে শ্যাম্পু, না হলে একদিন পর পর, হুম, বাট শ্যাম্পু ফ্রিকুয়েন্টলি। There's ওকে, no other option. আচ্ছা, And ketoconazole shampoo I always suggest করি। It's a simple thing. জাস্ট চুলের গোড়ায় একটু লাগাবে ওষুধের মতো, লাগিয়ে 10-15 মিনিট ওয়েট করে মাথাটা অন্য কোনো যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। এটা যদি সপ্তাহে 2 দিন করে, their scalp will be very healthy. নাইস। আচ্ছা, তাহলে আমাদের তো হেয়ার নিয়ে অনেকগুলো কোয়েশ্চেনই করলাম। স্কিনের কয়েকটা রেড ফ্ল্যাগ আছে, যে স্কিনের এই সমস্যাগুলো হলে আর ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, এরকম রেড ফ্ল্যাগ কি কি? রেড ফ্ল্যাগ হিসেবে বলবো না, আমি বলবো যে স্কিন ইজ এ মানে ইটস এ ভিজুয়াল অর্গান, ইউ ক্যান সি ইট, এনিথিং এভরিথিং অন ইউর স্কিন ইউ ক্যান সি ইট। জাস্ট ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, জাস্ট গো টু ডার্মাটোলজিস্ট। ওকে, মানে ওটার অপশন নাই, ইউ হ্যাভ টু গো টু ডক্টর, টেক দ্য ট্রিটমেন্ট। অনেক সময় দেখা যায় যে আর্লি মেজারগুলো অনেক কষ্ট কমাইতে পারে, অনেক আছে, স্কিন প্রবলেম আছে, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা, সো আমরা এটাকে আসলে ডিলে করে করে আসলে এটাকে কমপ্লিকেটেড করি।
আচ্ছা আচ্ছা তো স্কিনের প্রবলেম আরো বেড়ে যায় ডিলে আরও করলে। বেড়ে যায় ভুল ট্রিটমেন্ট হয় যে বললাম, হুম, নিজেরা ট্রিটমেন্ট করে, ফার্মাসি দেয়, হুম, ফ্রেন্ডসরা বলে, অমুকে বলে, হুম। সেটা শুরু করে দেয়। আচ্ছা 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 তো লাস্ট কোয়েশ্চেন আপনাকে এটাই করব যে হুম, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সবাই এককালে একদম ফর্সা সাদা হতে চেয়েছিল। হুম। সো এইরকম হোয়াইটনিং ক্রিমগুলোর ব্যাপারে যে সবাই ইউজ করছে সেটা নিয়ে আপনি কিছু ওয়ার্নিং সাইন্স দিতে চান কিনা? ডেফিনেটলি আমি যেটা সাজেস্ট করব, এই ধরনের অনলাইনে আছে, এখনও আছে। ফেয়ার অ্যান্ড লাভলিটা ওরা এখনও অনেক করেছে, ফেয়ারনেস নিয়ে কম কথা বলে, বলে যে ব্রাইটনেস বলে। সো দ্যাট ইজ দ্য টার্ম দে আর ইউজিং। বাট অনলাইনে এতে অনেক প্রোডাক্ট আছে যেগুলো ফর্সা ফর্সা ফর্সা। আমি সবসময় বলি যে ফর্সা স্কিন মনে করা দেখতে সুন্দর লাগে, বাট ফর্সা স্কিনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ফর্সা স্কিন মানে হচ্ছে পিগমেন্ট কম, এবং পিগমেন্ট কম মানে তোমার প্রোটেকশনও কম। এই পিগমেন্টগুলো কিন্তু আমাদের স্কিনে প্রোটেকশন দেয় ফ্রম এজিং প্রসেস, ফ্রম পিগমেন্টেশন, এগুলো থেকে প্রোটেকশন দেয়। তো যখন আমার স্কিনে এই পিগমেন্টগুলো কমে যাবে, আমি হয়ে যাব ফর্সা, তখন আমার প্রোটেকশনও কমে যাবে, আমার এজিং প্রসেস ফাস্টার হবে, আমার মুখে পিগমেন্টেশন বেশি হবে। আমি অলওয়েজ বলি যে ফর্সা স্কিন দেখতে সুন্দর, বাট এটার ড্যামেজটা অনেক বেশি হয় দেন ডার্কার স্কিন। ডার্কার স্কিন ইজ ব্লেসিং অ্যাকচুয়ালি। ওকে সবসময় আমি এনকারেজ করি হোয়াট এভার ইউর স্কিন কালার, ফর্সা হোক যেটা হোক, ব্রাইট রাখতে হবে, হেলদি রাখতে হবে, আর গ্লোয়িং রাখতে হবে। তুমি যদি একটা কালো মেয়েকে দেখো হেলদি গ্লোয়িং স্কিন, ইউ লাভ দ্যাট স্কিন, শি লুক সো বিউটিফুল উইথ দেয়ার গ্লোয়িং স্কিন, ব্রাইট স্কিন। রাইট মানে কোনো ব্রণ নাই, দাগ নাই, নাই, সুন্দর গ্লো করছে। ইভেন কালো স্কিনও দেখতে ভালো লাগে। অবশ্যই You don't have to have fair skin to become beautiful, অফকোর্স ম্যাম আর যেটা বললাম প্রোটেকশনের ব্যাপারটা বললাম, ইজ সো ইম্পর্টেন্ট। জি এই ডার্ক স্কিনরা ইজ সো ব্লেসড উইথ পিগমেন্ট, সো ব্লেসড। তারা Wow. এজিং প্রসেস তাদের অনেক স্লো, তাদের মুখে পিগমেন্টেশন হয় না, হুম দেন হোয়াইট স্কিনে যেগুলো হয়। আচ্ছা এটা আমি জানতাম না। খুব ইম্পর্টেন্ট জিনিস। ভেরি নাইস। হ্যাঁ। তো ম্যাম আপনি সবসময় আপনার কাছে গেলে আম, গোসল করার টেকনিকটা বলেন, মানে গোসল কয়দিন পর পর করব এবং গরম পানি দিয়ে করব না ঠান্ডা পানি দিয়ে করব, এটা একটু বলবেন আমাদেরকে আবার। ইট ইজ সো ইম্পর্টেন্ট। অনেকে আছে অনেকবার গোসল করে, 1 নাম্বার। 2 নাম্বার হট ওয়াটার দিয়ে গোসল করে এবং অনেকক্ষণ ধরে করে। এগুলো স্কিনের ময়েশ্চারগুলোকে তুলে ফেলে যখন স্কিন অনেক ড্রাই হয়ে যায়। হুম আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে গোসলের পর, গোসল আমি একবারই সাজেস্ট করি করতে, লুকওয়ার্ম ওয়াটার দিয়ে করবে। এবং গোসলের পরপর যে জিনিসটা করা উচিত সবচেয়ে, গোসলের পরে সমস্ত চামড়া ভেজা থাকে, এই ভেজা চামড়ার উপরে কোনো একটা লোশন, বা কোনো লোশন নাই, ফ্যান্সি কিছু নাই, পিওর পেট্রোলিয়াম জেলি, যেটা বলছিলাম যে দিস ইজ দ্য বেস্ট থিং টু ইউজ। পিওর পেট্রোলিয়াম জেলি সারা শরীরে লাগালো ভেজা চামড়ার উপরে, ওকে দিস ইজ দ্য বেস্ট থিং টু ডু। অলওয়েজ লোশন বলো, পেট্রাম জেলি বলো, এগুলো একটু ভেজা চামড়ার উপর লাগালে ভালো হয়। কারণ কি আমি বলি, যে তোমার স্কিনে এই পেট্রোলিয়াম জেলির কাজ কি, লোশনের কাজ কি, তোমার স্কিনে যে ওয়াটার আছে এটাকে ইভাপোরেট করতে দিবে না। তো তোমার স্কিনে যদি ওয়াটারই না থাকে, তুমি যদি ড্রাই স্কিনের উপরে ওগুলো লাগাও, সো নাথিং টু সেল। ওকে সো ইট ইজ জাস্ট মানে ইউ আর নট ডুইং দ্য রাইট থিং, সো অলওয়েজ লোশন, পেট্রোলিয়াম জেলি, সব কিছু, ইউরিয়া লোশন বলো, একটু ভেজা চামড়ার উপর, একটু ড্যাম্প স্কিনের উপরে। ওকে সো এই জন্য গোসলের পরে সারা শরীরে লোশন, পেট্রোলিয়াম জেল লাগানো খুব ইম্পর্টেন্ট ভেজা শরীরে। টু গেট দ্য হেলদি স্কিন, এক্সিলেন্ট ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সময় দিয়েছেন, আমি অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। আসলে প্রশ্নের কোনো অভাব নেই আপনার কাছে, আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা পারছি না। বাট এতটুকু যে জেনেছি, ইনশাল্লাহ আরেকটা পডকাস্ট যদি আপনার সাথে করার সৌভাগ্য হয়, আরও অনেক প্রশ্ন থাকবে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন।